সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে তখন তার রক্তিম আভা মহলের কারুকার্য খচিত স্তম্ভগুলোতে এক দীর্ঘ ছায়া ফেলেছে। সেই ছায়া যেন কোনো এক অশুভ দানবের ন্যায় গ্রাস করতে চাইছে পুরো অন্দরমহলকে। বাইজি মহলের বাতায়ন আজ আর কোনো গানের কলি গুঞ্জারিত হচ্ছে না, সেখানে আর বিরাজ করছে এক গুমোট নিস্তব্ধতা। বিলকিস বানু তার কক্ষে স্থির হয়ে বসে থাকতে থাকতে আর পারছিলেন না, তাই তার চিত্ত আজ বড়ই ব্যাকুল। হেমাঙ্গিনী সেই বিষণ্ণ মুখচ্ছবি আর পালকির সেই মন্থর প্রস্থান তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। জমিদার সিকান্দার গজনবীর এই আকস্মিক আজ্ঞা কোনো অশুভ লক্ষণ নয়, তা তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বারবার তাকে সতর্ক করছে। তিনি জানলার শিকগুলো শক্ত করে ধরে বাইরের শূন্যের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি নিজের বিশ্বস্ত প্রহরী বদরুদ্দিনকে ইশারায় কাছে ডাকলেন। বদরুদ্দিন কাছে আসতেই বিলকিস বানু তার স্বরে এক গোপন ব্যাকুলতা মিশিয়ে বললেন, শোনো বদরুদ্দিন, এই লহমায় তোমাকে অন্দরমহলে যেতে হবে। অতি সাবধানে, কারো দৃষ্টিগোচর না হয়ে নবাব তৈমুর গজনবীরের প্রধান খিদমতগার সোবহান মির্জাকে একটি সংবাদ পৌঁছে দাও। তাকে বলো বাইজি হেমাঙ্গিনীকে এক নিগূঢ় সন্ধির উপঢৌকন হিসেবে মনসুর আলীর কুঠিতে পাঠানো হয়েছে। আমার অন্তর বলছে সেখানে কোনো ভয়ানক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। বাইজির সম্মান আর জীবন আজ বিপন্ন। সোবহান মির্জা যেন এই সংবাদ অবিলম্বে জমিদার পুত্রের কর্ণে পৌঁছে দেন। বদরুদ্দিন মাথা নত করে কুর্নিশ জানিয়ে দ্রুত পদে প্রস্থান করল। বিলকিস বানু পুনরায় জায়নামাজে বসে দুহাত তুলে মোনাজাত শুরু করলেন। তার ঠোঁট কাঁপছিল এক অব্যক্ত আর্তনাদে। নবাব তাইমুর গজনবী তখন তার ব্যক্তিগত পাঠাগারে এক প্রাচীন পাণ্ডুলিপি পাঠে নিমগ্ন ছিলেন। কক্ষের সুগন্ধি মোমবাতির শিখা হালকা বাতাসে দুলছে। ঠিক সেই মুহূর্তে সোবহান মির্জা অত্যন্ত সাবধানে কক্ষে প্রবেশ করলেন। তার মুখাবয়বে উত্তেজনার ছাপ স্পষ্ট। সোবহান মির্জা কুর্নিশ জানিয়ে ধীর কণ্ঠে আরজ করল, হুজুর, একটি অতি জরুরি এবং উদ্বেগজনক সংবাদ রয়েছে। তাইমুর পাণ্ডুলিপি থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত স্বরে বললেন, বলো মির্জা, কেমন ঘটলো যে তোমার কণ্ঠে আজ এতটা অস্থিরতা? সোবহান মির্জা গলা পরিষ্কার করে বলল, বিলকিস বানুর প্রেরিত সংবাদ অনুযায়ী বাইজি হোমাঙ্গিনীকে আজ অপরাহ্নে জমিদার সাহেবের আজ্ঞায় মনসুর আলীর কুটিতে পাঠানো হয়েছে। সেখানে এক বিশেষ জলসার আয়োজন করা হয়েছে। বিলকিস বানু আশঙ্কা করছেন এই সফরের আড়ালে কোনো বিপদ লুকিয়ে আছে। মনসুর আলীর চরিত্র সম্পর্কে তিনি অত্যন্ত সন্দিহান। তাইমুর এবার ধীর লয়ে মস্তক উত্তোলন করলেন। তার সেই ভাষা গভীর নেত্রযুগলে কোনো চাঞ্চল্য দেখা গেল না, বরং এক অদ্ভুত ও অস্বাভাবিক নির্লিপ্ততা খেলে গেল। তিনি কেবল জিজ্ঞাসা করলেন, সে কি আজই গিয়েছে? ঠিক কখন? জি হুজুর, জোহরের ওয়াক্তের কিছুক্ষণ পরেই পালকি গজনবী তরুণ অতিক্রম করবে। তাইমুর পুনরায় তার পাণ্ডুলিপির দিকে মনোনিবেশ করল, যেন এই সংবাদটি তার দৈনন্দিন কর্মতালিকার অতি সাধারণ একটি অংশ মাত্র। সোবহান মির্জা বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তিনি প্রত্যাশা করেছিলেন তাইমুর হয়তো ক্রুদ্ধ হবেন অথবা তখনই অশ্বরাহনে ছুটে যাবেন, কিন্তু তাইমুরের এই শীতলতা তাকে কিংকর্তব্যবিমূঢ় করে দিল। তাইমুর কলমটি কালির দোয়াতে ডুবিয়ে শান্ত কণ্ঠে বললেন, শোনো সোবহান, সুলতান আজ আমার জন্য নিজ হাতে মিষ্টান্ন জাফরান মিশ্রিত ফিরনি প্রস্তুত করেছেন, আর এই শ্রম সৌজন্যের প্রতিদান দেওয়া আবশ্যক। আমার ভান্ডার থেকে সে নতুন পারস্যের রেশমি খান আর বহুমূল্য মুক্তার হারটি বের করো। এখন এতে সুলতানের মহলে উপঢৌকন হিসেবে পাঠিয়ে দাও। তাকে বলো আমি তার এই পরিশীলিত আচরণের জন্য অত্যন্ত প্রীত হয়েছে। সোবহান মির্জা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বিড়বিড় করে বললেন, কিন্তু হুজুর, হোমাঙ্গিনী সাহেবা। তাইমুর এবার কঠোর দৃষ্টিতে সোবহান মির্জার দিকে তাকালেন। তার কণ্ঠে রাজকীয় কাঠিন্য ঝরে পড়ল। আমি যা বলেছি তা পালন করো। বাইজিদের জীবন তো এমনই, এক মহল থেকে অন্য মহলে পদার্পণ করাই তাদের নিয়তি। এর জন্য এত অস্থির হওয়ার প্রয়োজন দেখি না। তুমি এখন আসতে পারো। সোবহান মির্জা ভঙ্গ হৃদয়ে কক্ষ ত্যাগ করলেন। তিনি বুঝতে পারলেন না যে তাইমুর হেমাঙ্গিনীর জন্য প্রাণ দিতে পারতেন। তার চরিত্রে আজ সে এই পাথরে কাঠিন্য এলো কোত্থেকে? মনসুর আলীর বিশাল কুঠিটি আজ যেন এক আলোকসজ্জার নরক। সূর্যাস্তের রক্তিম আভা তখন দিগন্তে বিলীন হয়ে এক গাঢ় কৃষ্ণচ্ছায়া নেমে এসেছে ধরণীতে।
মনসুর আলী সেই প্রাসাদোৎপম কুঠির প্রধান তরুণে মশালে কৃত্রিম দিনের সৃষ্টি করা হয়েছে। ফটকের দুপাশে সুসজ্জিত প্রহরী দল দণ্ডায়মান। যখনই গজনবী অ্যাস্টেটোর রাজকীয় চিহ্নবাণী বাহী পালকিটি ফটক দিয়ে প্রবেশ করলো, সানাইয়ের এক তীক্ষ্ণ অথচ সুরহীন লহরীতে বাতাস ভারী হয়ে উঠল। পালকিটি কুঠির মধ্যবর্তী প্রশস্ত চত্বরে নামিয়ে রাখা হলো। মনসুর আলী স্বয়ং তার পেয়ারের গার্ডদের নিয়ে সেখানে উপস্থিত। পালকির জবনিকা অপসারিত হতেই হেমাঙ্গিনী যখন পাদস্পর্শ করল মৃত্তিকায়, তখন চারিদিকে মশালগুলো যেন এক পৈশাসিক খুশিতে নেচে উঠল। মনসুর আলী তার কুটিল হেমাঙ্গিনীকে আপাতমস্তক অবলোকন করল। তার ওষ্ঠাধরে এক ঘৃণ্য হাসি রেখা প্রস্ফুটিত হলো। স্বাগতা গজনবী মহলের যান বাইজি সাহেবা, আপনার আগমনে আজ এই নগণ্য তুলা ব্যবসায়ীর কুঠি ধন্য হলো। মনসুর আলীর এই কৃত্রিম বিনয়ের আড়ালে যে লালসার বিষ লুকায়িত ছিল তা হেমাঙ্গিনীর বুঝতে বাকি রইল না। সে কোনো উত্তর না দিয়ে কেবল মস্তক ঈষৎ অবনত করল। মনসুর আলী তার এক দাসীর দিকে ইঙ্গিত করে বললেন, বাইজি সাহেবকে আন্দরের সেই বিশেষ প্রকণ্ঠে নিয়ে যাও, সেখানে তার স্নান ও প্রসাদের যাবতীয় রাজকীয় ব্যবস্থা সুসম্পন্ন করো। মনে রেখো, আজকের জলসা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি গজনবী বংশের সহিত আমার সৌন্দর্যের প্রতীক। বাইজির সজ্জায় যেন কোনো ত্রুটি না থাকে। হেমাঙ্গিনীকে একটি অন্ধকারাচ্ছন্ন আলিঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হলো। কক্ষটিতে প্রবেশ করতেই আতর আর চন্দনের এক উগ্র গন্ধ তাকে গ্রাস করলো। চারজন দাসী সেখানে প্রস্তুত ছিল। তারা অত্যন্ত যান্ত্রিকভাবে হেমাঙ্গিনীর অলংকার উন্মোচন করতে শুরু করলো। তাদের স্পর্শে কোনো মমতা নেই, ছিল কেবল আজ্ঞা পালনের জড়তা। স্নানের নিমিত্ত প্রস্তুত করা হলো উষ্ণ জাফরান জল দিয়ে। দাসীরা যখন তাকে স্নান করাচ্ছিল, হেমাঙ্গিনীর মনে হচ্ছিল যে সে যেন কোনো বলির পশুর ন্যায় প্রস্তুত হচ্ছে। স্নান শেষে তাকে পরিধান করতে দেওয়া হলো এক অদ্ভুত বর্ণালীর লাহোরি পেশোয়াজ। লালচে খয়েরি রঙের সেই মসলিনের ওপর স্বর্ণালী জড়ি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জটিল সব নকশা। তার হাতে পরিয়ে দেওয়া হলো রত্নখচিত বালা, আর ললাটে এঁকে দেওয়া হলো গাঢ় রক্তবর্ণের টিপ। একজন বৃদ্ধা দাসী যখন হেমাঙ্গিনীর কেশ বিন্যাস করছিল, সে ফিসফিস করে বলল, আজ তোর নসিব বড়ই কঠিন। মনসুর সাহেবের নজর আজ তোর উপর স্থির হয়েছে। জলঘাটে যাওয়ার আগে খোদার কাছে পাওনা চেয়ে নে। হেমাঙ্গিনীর হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আয়নায় নিজের পাণ্ডর প্রতিচ্ছবি দেখে শিউরে উঠল। তার এই সজ্জা কি কেবল নাচের জন্য, নাকি নিজের বিসর্জনের জন্য? অবশেষে সে এই মুহূর্ত সমাগত। মনসুর আলীর বিশাল জলসাঘরটি আজ ঝাড় লণ্ঠনের আলোয় উদ্ভাসিত। মেঝেতে বিছানো হয়েছে বহুমূল্য পারস্য গালিচা। আসরের মাঝখানে সুগন্ধি তামাক আর মদিরার পেয়ালার ছড়াছড়ি। এই অঞ্চলের প্রভাবশালী ব্যবসায়ীরা গোল হয়ে বসে আছেন। তাদের মতো দৃষ্টি বারবার প্রবেশদ্বারের দিকে উকি দিচ্ছে। মনসুর আলী তার মখমলের গদিতে আধশোয়া হয়ে বসে আছেন। তার হাতে হীরের আংটিগুলো আলোর ছটায় ঝলসে উঠছে। তিনি তার খাস মুন্সিকে বললেন, মুন্সি সাহেব, সিকান্দার গজনবী কথা রেখেছেন। আজ রাতে এই নর্তকী কেবল আমার আসর আলো করবে না, বরং আমার একাকিত্বের সাথী হবে। ঠিক তখনই তবলার চাটি আর সারিঙ্গির আর্তনাদপূর্ণ সুরে জলসাঘর কেঁপে উঠল। দ্বার উন্মোচিত হতেই হেমাঙ্গিনী ধীর পদে প্রবেশ করল। তার পায়ে লম্বিত রূপলি নুপুরের শব্দ যেন কোনো এক আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল। মনসুর আলী উচ্চস্বরে হেসে উঠলেন, আহা বাইজি সাহেবা, আজ আপনার পায়ের প্রতিটি ঝংকারে যেন আমার হৃদয়ের তন্ত্রীগুলো কেঁপে ওঠে। শুরু করুন আপনার জাদু। হেমাঙ্গিনী আসরের মাঝখানে দাঁড়িয়ে এক গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখের সম্মুখে তাইমুরের সেই শান্ত চাহনি ভেসে উঠল। সে কি জানতেন তার প্রিয় হেমাঙ্গিনীকে আজ এই নিকৃতের আসরে বলি দেওয়া হবে? তালের লহরে শুরু হলো। হেমাঙ্গিনী দুই হাত দুটি প্রসারিত করে প্রথম মুদ্রাটি তুলল। সে নাচতে শুরু করলো, কিন্তু তার প্রতিটি ঘূর্ণনে ছিল এক অসহ্য যন্ত্রণা। সে অনুভব করছিল আসরে বসা পুরুষদের লোলুপ দৃষ্টি তার শরীরের প্রতিটি ভাঁজে যেন কামড়ের ন্যায় দিচ্ছে। মনসুর আলী তার মদের পেয়ালাটি তুলে নিয়ে অট্টহাসি হেসে বললেন, সাব্বাস
আরও দূর তো বাইজি, আজ রাতে কেবল নৃত্য নয়, আজ রাত হবে তৃপ্তির। এই তুলা ব্যবসায়ী যখন কোনো রত্ন কেনে তখন তার শেষ তলানিটুকু পর্যন্ত সে অসাধ করতে জানে। হেমাঙ্গিনীর নূপুরগুলো তখন কান্না সুরে বাজছিল। সে ঘুরপাক খেতে খেতে দেখল মনসুর আলী তার আসন ছেড়ে টলমলো পায়ে আসরের মধ্যস্থলে উঠে আসছেন। তার কুৎসিত লালসা ভরা দৃষ্টি দেখে হেমাঙ্গিনীর অন্তরাত্মা হিম হয়ে এলো। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। অন্ধকারের গগনের বুকে বিজলি চমকাচ্ছে বারবার। গজনবী মহলে সে সুরক্ষিত দেওয়ালের বাইরে হেমাঙ্গিনী তখন এক নরম যন্ত্রণার মুখোমুখি। সে কি পারবে এই পৈশাচিক জাল ছিন্ন করে ফিরতে, নাকি গজনবী এস্টেটের ইতিহাস আজ এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হবে? মনসুর আলীর বিশাল কুঠির সেই জলসা ঘরটি তখন এক লোলুপ কামনার প্রজ্বলিত অগ্নিকুণ্ড। কক্ষের প্রতি কোণ থেকে ভেসে আসা অট্টহাসি আর সারেঙ্গীর আর্তনাদপূর্ণ সুর যেন বাতাসের প্রতিটি অণুতে বিষ ছড়িয়ে দিচ্ছে। ঝাড় লণ্ঠনের সহস্র স্ফটিক হতে বিছড়িত আলোকছটা মদিরার আধারে প্রতিফলিত হয়ে এক রক্তিম আভা সৃষ্টি করেছে। আসরের মধ্যমণি হয়ে বসে থাকা মনসুর আলীর ক্ষুদ্র চক্ষুদ্বয় আজ কামনার অতিশয্য ও রক্তবর্ণ ধারণ করেছে। তিনি যখন নিজের মখমলের আসন ত্যাগ করে টলমল পায়ে হেমাঙ্গিনীর দিকে অগ্রসর হলেন, ঠিক তখন চারপাশের মদমত্ত সওদাগররা এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। হেমাঙ্গিনী তখন ক্লান্তিতে আর অপমানে পাথর হয়ে গেছে। তার ললাটে ঘামের বিন্দুগুলো বেদনার মুক্তোর মতো চিকচিক করছে। মনসুর আলী তার খুব কাছে এসে দাঁড়ালেন। তার মুখ হাতে নিগত মদিরার উৎকট গন্ধ হেমাঙ্গিনীর নাড়ি উল্টে আসার উপক্রম হলো। মনসুর আলী তার রত্নখচিত স্থূল আঙুল দিয়ে হেমাঙ্গিনীর অবাধ্য চিবুক স্পর্শ করে এক ঘৃণ্য হাসি হাসলেন। বললেন, আহা, গজনবী মহলের জান সিকান্দার গজনবী কথা রেখেছেন। বাইজি মহলের যত্ন আজ আমার হাতের তালুতে। আজ রাত্রি কেবল তোমার আর আমার, আর কারো নয়। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে যখন অন্ধকারে সবকটি হাত হেমাঙ্গিনীকে গ্রাস করতে উদ্যত হলো, তখনই কুঠির সিংহদ্বারের বাইরে এক অকল্পনীয় শোরগোল উত্থিত হলো। অশ্বক্ষুরের প্রচণ্ড শব্দে ধরিত্রী থরথর করে কেঁপে উঠল। ফটকের প্রহরীদের ভয়ার্ত চিৎকার ছাপিয়ে এক গম্ভীর ও বজ্রকণ্ঠ অন্দরমহলের গুমট নিস্তব্ধতা চূর্ণ করে দিল। সাবধান, জমিদার পুত্র তাইমুর গজনবী তশরিফ আনছেন। মুহূর্তের মধ্যে জলসা ঘরের কোলাহল এক হিমশীতল নিস্তব্ধতায় রূপান্তরিত হলো। তবলার চাটি মাঝপথে থেমে গেল। সারেঙ্গের ছড়ি থমকে গেল। মনসুর আলীর হাত হেমাঙ্গিনীর স্পর্শের ইঞ্চিখানেক দূরেই জমাট বেঁধে গেল। তিনি অত্যন্ত বিস্ময় ও ক্রাশে দ্বার প্রান্তের দিকে তাকালেন। ভারী বুটের রাজকীয় শব্দে অলিন্দের প্রতিটি স্তম্ভ যেন কেঁপে উঠছিল। মখমলের গাঢ় লোহিত জবনিকা খানি এক প্রবল টানে সরিয়ে ভেতরে প্রবেশ করলেন তাইমুর গজনবী। তার অবয়বে কোনো দৃশ্যমান ক্রোধ নেই, বরং সেখানে এক অস্বাভাবিক ও ভয়ঙ্কর প্রশান্তি বিরাজ করছে। তার কালো আচকানের ওপর রৌপ্য সূত্রের কারুকার্যগুলো মশালগুলোকে বিদ্যুৎ ছটার ন্যায় ঝলসে উঠছে। তাইমুর অত্যন্ত ধীর পদে আসরের মাঝখানে প্রবেশ করলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অমোঘ আধিপত্য। তিনি একবারও হেমাঙ্গিনীর দিকে তাকালেন না। তার তীক্ষ্ণ নেত্রযুগল নিবদ্ধ রইল কেবল মনসুর আলীর ওপর। তাইমুর এক রহস্যময় ও শীতল হাসিতে ওষ্ঠাধর রঞ্জিত করে এগিয়ে এলেন। আহা, মনসুর সাহেব দেখছি আজ বড়ই প্রমোদ লিপ্ত। আমাকে তবে কোনো অশুভ লহময় তথ্য আনলাম? আমি ভেবেছিলাম আমার ভাবির শ্বশুর মশাইয়ের এই বিশেষ জলসা আমার উপস্থিতি ব্যতিরেকে অসম্পূর্ণ রয়ে যাবে। গজনবী বংশের সাথে যে আত্মীয়তার সোপান আপনি নির্মাণ করতে চলেছেন, তার ভিত্তি প্রস্তর বুঝে এক বায়জির নূপুর ধ্বনিতে গ্রথিত হবে। শ্বশুরমশাই সম্বোধনটি শোনা মাত্রই মনসুর আলীর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তিনি স্বীয় ললাটের ঘর্মবিন্দু মুছে কিছুটা কুণ্ঠিত স্বরে আরজ করলেন, জমিদার পুত্র, আপনি এই নিশীথী রাতে। আমি তো অত্যন্ত লজ্জিত যে আপনার অভ্যর্থনার নিমিত্ত উপযুক্ত আয়োজনে এখানে নেই। আমি তো কেবল আপনার মানব্বর পিতা সিকান্দার গজনবী সাহেবের পাঠানো এই সামান্য উপহার নিয়ে কিঞ্চিত বিনোদনের রত্ন ছিলাম।
তাইমুর অত্যন্ত আভিজাত্যের সাথে আসরের মধ্যস্থলে রক্ষিত রত্ন খচিত কেদারাই উপবেশন করলেন। তার বসার ভঙ্গিমায় এক অপ্রতিম গাম্ভীর্য। তিনি সম্মুখের স্বর্ণ পাত্রে রাখা মদিরা হাত দিয়ে সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, পিতা বড় গূঢ় মানুষ মনসুর সাহেব। তিনি আপনার নিকট একজন সামান্য বায়াজিকে পাঠিয়ে আসলে এক সুগভীর ব্যবসায়িক জালের বিস্তার করেছেন। আপনি কি ভেবেছেন পিতা আপনাকে এই অমূল্য রত্নটি কেবল আপনার লালসার নিবৃত্তির জন্য পাঠিয়েছেন? ছি মনসুর সাহেব, আপনার বুদ্ধির এই দৈন্য দশা দেখলে পিতা বড়ই ব্যথিত হবেন। আপনি কি অবগত নন যে দিল্লির শাহী দরবার হতে তুলার যে একচ্ছত্র রাজকীয় ফরমান আসছে, তার প্রধান অংশীদার হিসেবে পিতা আপনার নাম প্রস্তাব করার সংকল্প নিয়েছেন? ব্যবসায়িক স্বার্থের কোনো কথা শোনা মাত্রই মনসুর আলীর লোভী দুই চক্ষু জলজল করে উঠল। তাইমুর আরও এক ধাপ এগিয়ে বাণিজ্যর আসল তাসটি ফেললেন। পিতা আমাকে নির্জনে বলেছিলেন, তাইমুর, মনসুর আলীর কন্যার সাথে তোমার বিবাহ বন্ধন থেকে কেবল এক লৌকিকতা। আমি দেখতে চাই তিনি কি এক সামান্য বায়াজির প্রলোভনে পড়ে দিল্লির সেই লক্ষ স্বর্ণমুদ্রা বাণিজ্যিক সুযোগ হারাতে পারেন। যদি তিনি এই হেমাঙ্গিনীকে স্পর্শ করে নিজের সম্মান বিসর্জন দেন, তবে সেই ফরমান অন্য কোনো যোগ্য বণিকের হাতে অর্পণ করা হবে। মনসুর সাহেব, আমি কেবল আমার হবু শ্বশুর মশাইকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে এসেছি। আপনি কি সত্যি এক রাতের কামানোর বিনিময়ে গজনবী মহলের প্রভাব আর দিল্লির শাহী ফরমান ধূলিসাৎ করতে চান? মনসুর আলী তখন আতঙ্কে পাণ্ডুর বর্ণ ধারণ করেছেন। তিনি অনুধাবন করলেন হেমাঙ্গিনীকে ভোগ করার অর্থ হল গজনবী বংশের সাথে চিরস্থায়ী বিচ্ছেদ এবং দিল্লির সেই মহামূল্যবান বাণিজ্যিক অধিকার হারানো। তার নিকট এক বাইজির জীবনের চেয়ে রাজকীয় প্রভাব আর ধন সম্পদ বহুলাংশে শ্রেয়। তিনি তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে বিনম্র কুর্নিশ জানালেন, তওবা তওবা জমিদার পুত্র, আপনি আমাকে অত্যন্ত ভুল বুঝছেন। এই বাইজিকে তো আমি কেবল পিতার আজ্ঞা শিরোধার্য করে এখানে স্থান দিয়েছিলাম। তাকে স্পর্শ করার দুঃসাহস আমার নেই। আমি তো কেবল তার নৃত্য দেখা আর গীত শোনার প্রতীক্ষায় ছিলাম। আপনি যখন এসেছেন তখন আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তাইমুর এক রহস্যময় তৃপ্তির হাসি হাসলেন। তার বুদ্ধির এই চালে মনসুর আলী এখন এক নিরুপায় ক্রীড়ানক মাত্র। চমৎকার! আপনার এই চারিত্রিক দৃঢ়তা দেখলে পিতা অত্যন্ত প্রীত হবেন। আমি এখনই মহলে ফিরে পিতাকে জানাবো যে মনসুর সাহেব কেবল দক্ষ বণিকই নন, তিনি গজনবী বংশের মর্যাদার প্রকৃত রক্ষক। তবে মনসুর সাহেব, এই অন্ধকার রাত্রে একাকী এক নর্তকীকে আপনার কুঠিতে রাখাটা আপনার নির্মল যশের অন্তরে হতে পারে। চতুর্দিকের এই লোলুপ দৃষ্টি হতে আপনার আভিজাত্য রক্ষা করা আমার কর্তব্য। তা আমি মনসদ করেছে হেমাঙ্গিনীকে এখনই সসম্মানে মহলে ফিরিয়ে নিয়ে যাব। মনসুর আলী তখন হাত ছেড়ে বাঁচলেন। তিনি ব্যস্ত হয়ে তার খিদমত গার্ডের আদেশ দিলেন, শীঘ্রই কর, বাইজি সাহেবকে রাজকীয় পালকিতে তুলে দাও। তার সঙ্গীতে যেন এক বিন্দু ধুলি স্পর্শ না করে। আর শোনো, আমার পক্ষ হতে এই বহুমূল্য রত্নটি হাটটি উপহার হিসেবে তাকে দাও, যেন তিনি জমিদারের নিকট আমার মহত্বের কথা ব্যক্ত করেন। হেমাঙ্গিনী বিষয়াভিভূত হয়ে তাইমুরের দিকে তাকিয়ে রইল। যে পুরুষটি তার সম্মান রক্ষার্থে দায়িত্ব নিয়েছিল সে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যতীত কেবল শব্দের মায়াজালে তাকে জমদুয়ার হতে ছিনিয়ে আনলেন। কুঠিরের বাইরে তখন জমাট অন্ধকার। ঝোড়ো হাওয়া তখন স্তিমিত হয়নি। মেঘের ঘন ঘটা তখনও কাটেনি। পালকিটি যখন মনসুর আলীর সেই পৈশাসিক কুঠির ছায়া মারিয়ে মেঠো পথের অন্ধকারে পা বাড়ালো, ঠিক তখনই তাইমুর তার দুধর্ষ অশ্ব জুলফিকার এর বলগা টেনে এক তীক্ষ্ণ রেশাধ্বনিতে অরণ্যের নিস্তব্ধতা খান খান করে দিলেন। অশ্বের খুরের আঘাতে পাথরের ধূলিকণা যেন এক প্রলয়ের সংকেত দিচ্ছিল। তাইমুর পালকির জবনিকা সরাতেই দেখল হেমাঙ্গিনী কুকড়ে বসে আছেন। তার হরিণ চক্ষুদয় হতে অবিরত ঝরা অশ্রুতে পোশাক সিক্ত হয়ে এক করুণ দৃশ্যের অবতারণা করছে। এই দৃশ্যটি নবাবজাদার হৃৎপিণ্ডের গহীনে যেন এক তপ্ত শেলের ন্যায় বিঁধল। তিনি অত্যন্ত কোমল কণ্ঠে, যাতে রাজকীয় দর্পের লেশমাত্র নেই, বরং এক অতলান্ত আরতি মিশে আছে, বললেন, এই রুদ্ধশ্বাস পালকির অন্তরালে আপনি আর একটি মুহূর্ত থাকবেন না। এই জমনীকে আপনার মর্যাদাকে অবরুদ্ধ করে রাখছে। নেমে আসুন এক্ষুনি।
হেমাঙ্গিনী বিস্ময়ে বিস্ফোরিত নেত্রে তার কম্পিত হাতটি বাড়িয়ে দিতেই তাইমুর এক বলিষ্ঠ ও সুরক্ষিত টানে তাকে পালকি হতে অবলীলায় নামিয়ে আনলেন। মুহূর্তের ব্যবধানে তিনি হেমাঙ্গিনীকে পাজা করে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিলেন। জমিদার পুত্র সেই নিবিড় সান্নিধ্য হেমাঙ্গিনীর স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করলো তাইমুরের বুকের ধুকপুকানি, যা কোনো অশান্ত সমুদ্রের গর্জনের চেয়ে কম নয়। তাইমুরের উষ্ণ নিঃশ্বাস হেমাঙ্গিনীর মুখমণ্ডলে আছড়ে পড়ছিল। আর হেমাঙ্গিনীর তপ্ত নিঃশ্বাস নবাবজাদার গ্রীবায় এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। দুজনের দেহ কেঁপে উঠছিল ক্ষণে ক্ষণে। সেই মায়াবী অন্ধকারে দুজনের চোখের মনি স্থির হয়ে রইল একে অপরের ওপর। তাইমুরের সেই গভীর নেত্রযুগলে আজ কোনো শাসন নেই, আছে কেবল এক সর্বগ্রাসী অধিকারবোধ। হেমাঙ্গিনী সেই চোখের গহীনে নিজেকে হারিয়ে ফেলে ক্ষণিকের জন্য ভুলে গেল যে সে এক সামান্য বাইজি, আর সামনের পুরুষটি এই বিশাল গজনবী অ্যাস্টেটের হবু জমিদার। তাইমুর অত্যন্ত সন্তর্পণে তাকে নিজের অশ্বের পিঠে তুলে নিলেন এবং নিজেও বিদ্যুৎ বেগে আরোহণ করলেন। বাইরে তখন ঝোড়ো হাওয়ার উন্মাদনা, সেই উদ্দাম বাতাসে তাইমুরের কান অবধি প্রলম্বিত ঘন কুচকুচে কৃষ্ণবর্ণের কেশরাশি অবাধ্যভাবে উড়ে এসে হেমাঙ্গিনীর ললাটে আর চোখে মুখে আছড়ে পড়ছিল। তার সেই উন্নত নাসা আর বীরত্ব বঞ্জক চোয়ালের রেখায় মেঘাচ্ছন্ন রাতের আলো ছায়া পড়ে এক অপূর্ব মায়াবী দ্যুতির সৃষ্টি করেছে। তাইমুর অশ্বের কানে কানে কি এক গোপন সংকেত দিতেই জুলফিকার বাতাসের বেগে ধাবিত হতে শুরু করলো। অশ্বের সেই ক্ষিপ্র গতি আর ঝড়ের বাতাসের ঝাপটায় হেমাঙ্গিনী নিজেকে সামলাতে না পেরে পেছন থেকে তাইমুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অনুভব করলো তাইমুরের বেশি বহুল বলিষ্ঠ পিঠে মুখ লুকিয়ে সে অনুভব করলো এক দিব্য নির্ভরতা। তার আচকানের রেশমি অন্তর সুগন্ধ আর শরীরের উষ্ণতা হেমাঙ্গিনীর সমস্ত আতঙ্ককে নিমিষে ধুয়ে মুছে সাফ করে দিল। তাইমুরের অবাধ্য চুলগুলো যখন বারবার হেমাঙ্গিনীর গণ্ডে আলতো করে দোলা দিয়ে যাচ্ছিল, তখন সে প্রথমবারের মতো উপলব্ধি করলো এই পুরুষটির রাজকীয় কঠিন বর্মের আড়ালে এক সুগভীর অনুরাগের সমুদ্র লুকানো আছে। তাইমুর অশ্বের গতি কিঞ্চিত কমিয়ে দিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত আর্দ্র কণ্ঠে বলল, ভয় পাবেন না। আজ যদি আকাশ ভেঙে পড়ে তবে ধরণীতে ধসে আসে, তবু আপনাকে স্পর্শ করার সাধ্য আমি ব্যতীত এই ব্রহ্মাণ্ডে কারও নেই। আপনি গজনবী মহলের কোনো সাধারণ বাইজি নন, আপনি আমার আমানত। হেমাঙ্গিনী, আপনি গরু পাষাণ হৃদয় শিয়ালদের আসরে যেটুকু সময় কাটাতে হয়েছে তার জন্য আমায় মার্জনা করবেন। তাইমুর হেমাঙ্গিনী তাইমুরের আচকান আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। বাতাসে শোষ শব্দে কথা বলা অসম্ভব ছিল, কিন্তু তার অশ্রুসিক্ত নয়ন এবার আর যন্ত্রণার সাক্ষ্য দিচ্ছিল না, বরং সেখানে ছিল এক অপার্থিব প্রশান্তি। বিদ্যুৎ চমকানোর ক্ষণিকালই তিনি একবার তাইমুরের প্রশান্ত মুখচ্ছবি অবলোকন করলেন। তিনি বুঝলেন আজ রাতে এই ঝোড়ো হাওয়া কেবল পথ অতিক্রম করা হচ্ছে না, বরং দুটি বিচ্ছিন্ন প্রাণের মাঝে এক অচ্ছেদ্য সেতুবন্ধন রচিত হচ্ছে। অশ্বের পিঠে বসে সেই দ্রুত গতির দোলনায় হেমাঙ্গিনী আঁখি পল্লব মুদ্রিত করল। সে মনে মনে প্রার্থনা করল, গজনবী মহলে প্রত্যাবর্তনের এই পথটুকু যেন মহাকালের গহ্বরে বিলীন হয়ে অনন্তকাল ব্যাপী হয়। এই ঝোড়ো হাওয়া, এই অশ্বের খুরের ছন্দবদ্ধ ধ্বনি আর তাইমুরের এই সান্নিধ্য, এর চেয়ে বড় মুক্তি আর জীবনে আর কী বা হতে পারে। ঝোড়ো বাতাসের উন্মত্ততায় গজনবী মহলের বৃহৎ আঙিনার মশালগুলো নিভু নিভু হলেও সেই ম্লান আলোতে অশ্বারোহী তাইমুর গজনবীর অবয়ব এক ক্রুব্ধ ও তেজস্বী দেবতার ন্যায় প্রতীয়মান হলো। এখনও তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে হেমাঙ্গিনী, যার আলোলায়িত কেশ আর লণ্ডভণ্ড সজ্জা এক প্রলয়ঙ্কারী ঝড়ের সাক্ষী দিচ্ছে। এই দুঃসাহসিক সংবাদ বাতাসের আগে পৌঁছে গেল অন্তর্মহলে। জমিদার সিকান্দার গজনবীর শ্রুতিগোচর হলো এই কথা। তিনি তখন নিজ কক্ষে বসে হুক্কা টানছিলেন। পুত্রের এই অবিশ্বাস্য দৃষ্টতার খবর পাওয়া মাত্রই তার রক্তবর্ণ চক্ষুদয় ক্রোধে আরও প্রজ্বলিত হয়ে উঠল। হাতের হুক্কাটি সশব্দে সরিয়ে দিয়ে তিনি বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, এত বড় স্পর্ধা! আমার ধমনীর রক্ত হয়ে আমার যজ্ঞাকে পদদলিত করলো তৈমুর। তাকে এক্ষুনি আমার সম্মুখে হাজির করো দাউদ। জমিদারের আজ্ঞা মাত্রই দাউদ অন্তর্মহলের দিকে ধাবিত হলো। পিতার তলব পেয়ে তাইমুর বিন্দুমাত্র বিচলিত হলো না। তাইমুর অত্যন্ত ধীর ও গম্ভীর চরণে বৈঠকখানায় প্রবেশ করলেন।
কক্ষের দেওয়ালে ঝোলানো আদিপুরুষের তৈলচিত্রগুলো যেন এই সংঘাতের সাক্ষী হতে চাইল। ঝাড় লণ্ঠনের স্ফটিক হতে বিচ্ছুরিত আলোয় তাইমুরের কালো আজকানের রৌপ্যসূত্রগুলো জ্বলজ্বল করছিল। সিকান্দার গজনবী নিজের আজ রাজকীয় আসন ছেড়ে দাঁড়িয়ে ক্রোধান্বিত স্বরে বললেন, আমি মনসুর আলীকে সশরীরে যে উপহার সোপর্দ করেছি, তুমি কোন সাহসে তা মাঝপথ হতে ছিনিয়ে আনলে? গজনবী বংশের ইতিহাসে এমন অবাধ্যতার নজির নেই। তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়ানক বা ভয়ঙ্কর হতে পারে? তাইমুর বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার শান্ত ও স্থির চাহনি সিকান্দার গজনবীর চক্ষুর ওপর নিবদ্ধ হলো। তিনি অত্যন্ত বিনম্র কণ্ঠে বললেন, পিতা, আমি আপনার আজ্ঞাকে অবমাননা করিনি, বরং গজনবী বংশের মর্যাদাকে এক কলঙ্কিত পতন হতে রক্ষা করেছে। মনসুর আলীর মতো একজন ব্যবসায়ী যে কিনা আমাদের দক্ষিণে আজ এত বিত্তশালী হয়েছেন, তার আসরে আমাদের মহলের বায়াজিকে নর্তকী সাজিয়ে পাঠানো কি আপনার মতো জমিদারের পক্ষে শোভা পায়? প্রজারা কি ভাববে বলুন? গজনবী বংশ আজ এতটা শ্রীহীন যে একতলা ব্যবসায়ের তোষামত করতে গজনবী মহলের বায়াজিকে পাঠাতে হচ্ছে। আমি কেবল আমাদের বংশের সেই দম্ভ আর আভিজাত্যকে ধূলিসাৎ হতে দেইনি। সিকান্দার গজনবী এবার আরো গর্জে উঠলেন, তর্ক করো না তৈমুর। তুমি আজ করেছ, আমি কেন তাকে পাঠিয়েছি? সুলতানের সাথে তোমার বিবাহের পথে আমি কোনো প্রতিবন্ধকতা রাখতে চাইনি, তবুও তুমি সেই কণ্ঠকেই পুনরায় কুড়িয়ে আনলে। আর তোমার এই হৃদয়ের দুর্বলতা গজনবী বংশের ধ্বংসর কারণ হবে। তাইমুর এবার তার মোক্ষম চালটি চালেন। ওষ্ঠাধরে এক রহস্যময় ও শীতল হাসি ফুটিয়ে বললেন, পিতা, আপনি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েছেন। আমি হেমাঙ্গিনীকে আমার হৃদয়ের রানী হিসেবে ফিরে আনিনি, বরং গজনবী স্টেটের ভাবি জমিদার হিসেবে আমার ব্যক্তিগত আমানত রূপে ফিরিয়ে এনেছি। মনসুর আলী কন্যার সাথে যখন আমার পুরনো সুসম্পন্ন হবে, তখন সুলতানা হবেন এই মহলের ভাবি বেগম। আর একজন বেগমের ব্যক্তিগত দাসী এবং তার সার্বক্ষণিক মনোরঞ্জনের জন্য হেমাঙ্গিনীর চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। আমি কেবল আমার ভাবি বেগমের ব্যবহারের জন্যই তাকে ফেরত নিয়ে এসছি। আপনি কি চান না আপনার পুত্রবধূ এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ পরিচারিকা দ্বারা পরিবেষ্টিত থাকুক? ভাবি বেগম ও সুলতানার খিদমত, এই শব্দগুলো শোনা মাত্রই সিকান্দার গজনবীর ক্রোধের বন্ধিশিখা কিছুটা স্মিত হলো। তাইমুর সুযোগ বুঝে অত্যন্ত চাতুরদের সাথে আরও যোগ করলেন, তাছাড়া সুলতানের প্রতি আমার কোনো বিরাগ নেই পিতা। আজ অপরাহ্নে তিনি নিজ হস্তে আমার জন্য সুস্বাদু মিষ্টান্ন প্রস্তুত করেছিলেন। তার সে পরিশীলিত আচরণ আর রন্ধনশৈলী আমাকে মুগ্ধ করেছে। এমন গুণবর্তী কন্যার মর্যাদা রক্ষা করাই তো আমার পরম কর্তব্য। আমি চাই সুলতানা যখন এই মহলে বেগম হয়ে আসবেন, তখন হেমাঙ্গিনী তার প্রতিটি আজ্ঞা পালন করবে, তাকে গীত শোনাবে, নৃত্য পরিবেশন করে মনোরঞ্জনের খোরাক হবে। সিকান্দার গজনবী কুটিল চোখে পুত্রের দিকে তাকিয়ে রইলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বিদ্রোহী তাইমুর রাতারাতি এতটা অনুগত হয়ে গেছেন। তবুও সুলতানার প্রতি অনুরাগের কথা এবং ভাবি বেগমের দাসী হিসেবে হেমাঙ্গিনীর অবস্থানের যুক্তি শুনে তিনি আর বাক্যবায় করলেন না। গম্ভীর স্বরে বললেন, বেশ, তোমার এই যুক্তি যদি সত্য হয় তবে তো মঙ্গল। কিন্তু মনে রেখো তৈমুর, যদি কোনোদিন বুঝতে পারি তুমি আমাকে প্রতারিত করছো, তবে তোমার শাস্তি কেবল মৃত্যুদণ্ডই হবে। তাইমুর নতমস্তকে কুর্নিশ জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। ওদিকে বাজি মহলে তখন চরম এক উৎকণ্ঠা আর উদ্বেগের ছায়া বিরাজমান। বিলকিস বানু জায়নামাজে বসে তসবিহ পাঠ করছিলেন, কিন্তু তার চিত্ত ছিল বড় অস্থির। যখনই সংবাদ এলো যে হেমাঙ্গিনী ফিরে এসেছে, তার বুকের ভেতরকার পাথরটি যেন অপসারিত হলো। হেমাঙ্গিনী যখন বিধ্বস্ত ও বিপর্যস্ত অবস্থায় বিলকিস বানুর কক্ষে প্রবেশ করলো, মুহূর্তেই বিলকিস তাকে জড়িয়ে ধরে আকুল কণ্ঠে বললেন, কেমন করে ফিরলি বেটি? ওই নরকুণ্ড থেকে তোকে কে উদ্ধার করলো? আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে তোকে আর কোনো দিন দেখতে পাবো। হেমাঙ্গিনী কান্নায় ভেঙে পড়ল। সবটা খুলে বলল বিলকিস বানুকে। তাইমুরের সেই অবিশ্বাস্য বুদ্ধির চাল, অশ্বারোহণে সেই ঝোড়ো রাতের রোমাঞ্চ, পাজাকোলা করে অসে তুলে নেওয়া আর বৈঠকখানায় তার সেই কঠোর ও নিপুণ মিথ্যার আশ্রয়, সব কিছুই সে সবিস্তরে বর্ণনা করল। সে বলল কিভাবে তাইমুর মনসুর আলীকে বাণিজ্যের মিথ্যা টোপ দিয়ে তাকে ছিনিয়ে এনেছেন। বিলকিস বানু অবাক বিষয়ে শুনলেন জমিদার পুত্রের বীরত্ব আর ভালোবাসার কাহিনী।
কক্ষটির দুয়ারে আড়ালে তখন এক কৃষ্ণ ছায়া দাঁড়িয়েছিল। সিমরান কান পেতে সবটাই শুনছিল। হেমাঙ্গিনী প্রতিটি স্বীকারোক্তি আর তাইমুরের নিগূঢ় সত্যটুকু সিমরানের হৃদয়ে এক বিষাক্ত ঈর্ষার জ্বালা ধরিয়ে দিল। সে অনুভব করল জমিদার পুত্র বাইজির সম্মান রক্ষার জন্যই পুরো জগতের বিরুদ্ধে অলৌকিত যুদ্ধ ঘোষণা করেছেন। তার প্রতিটি শব্দ ছিল কেবল এক আবরণ, যার আড়ালে লুকিয়েছিল হেমাঙ্গিনীর প্রতি তার গভীর অনুরাগ। সিমরান নিঃশব্দে সেখান থেকে সরে গেল। তার চোখে মুখে পুনরায় জ্বলে উঠল প্রতিশোধের প্রখর আগুন। সে জানে সুলতানা কতখানি অহংকারী এবং তার প্রেমের অমর্যাদা তিনি সত্যিই সহ্য করবেন না। এই নিদারুণ খবর সুলতানার কর্ণে পৌঁছলে গজনবী মহলে যে রক্তগঙ্গা বইবে তা ভাবতেই সিমরান এক পৈশাসিক আনন্দ পেল। মনস্থির করল অন্ধকার পেরোলেই সে সুলতানার কক্ষের দিকে ধাবিত হবে। তার প্রতিটি পদক্ষেপ গজনবী মহলে শান্তির মূলে কুঠারাঘাত করবে। তাইমুর তখন তার কক্ষে বাতায়নের পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। ঝোড়ো বাতাস এখনও শান্ত হয়নি। কে জানে এই কিসের পূর্বাভাস। তাইমুর জানতেন আজকের এই রক্ষা কেবলমাত্র সাময়িক। তার পিতা সিকান্দার গজনবীকে তিনি যে প্রলোভন দিয়েছেন তা পালন করা তার জন্য প্রায় অসম্ভব, কিন্তু হেমাঙ্গিনীকে বাঁচাতে তিনি নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। তার বারবার মনে পড়ছিল অশ্বের পিঠে হেমাঙ্গিনীর সেই নিবিড় আলিঙ্গনের কথা। সেই ক্ষণিক সান্নিধ্য তার সমস্ত কঠোরতাকে ধুয়ে দিয়েছে। তিনি বিড়বিড় করে বললেন, এই মহলের প্রতিটি ইট সাক্ষী বাজি সাহেবা, আপনাকে রক্ষা করতে আমার পুরো ছাড়খাড় করতে আমি কিছু ভাবো না। উষার প্রথম রক্তিম আলোক ছটা যখন কারুকার্য খচিত ঝরকা ভেদ করে সুলতানার সুসজ্জিত কক্ষে এসে পড়ল, তখনও কক্ষের বায়ুমণ্ডলে এক গুমট নিস্তব্ধতা বিরাজমান। জানলার বাইরে অঝোর ধারায় ঝরে যাওয়া বৃষ্টির রেশ তখনও কাটেনি। গাছের পল্লব হতে বৃষ্টির জলবিন্দু টুপটুপ করে সিক্ত মৃত্তিকায় আছড়ে পড়ছে। চারপাশে সিক্ত বাতাসের সাথে মিলে আছে সোদা মাটির এক তীব্র ঘ্রাণ। সুলতানা দর্পণের সম্মুখে বসে নিজের সুদীর্ঘ কেশ বিন্যাসে মগ্ন ছিলেন। কক্ষে সুগন্ধি ধূপের ধোঁয়া আর দামি আতরের উগ্র সুবাস এক রাজকীয় আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছিল। সুলতানার প্রতিটি অঙ্গভঙ্গিতে এক সুগভীর গাম্ভীর্য, চাহনিতে গূঢ় বুদ্ধির ছাপ বিদ্যমান। তিনি কেবল রূপবতী নন, বরং এক প্রবল উচ্চাকাঙ্ক্ষী নারী, যার হৃদয়ে এই গজনবী সাম্রাজ্যের অধিসারী হওয়ার লালসার দেখা মিলছে। ঠিক তখনই কক্ষের ভারী রেশমি জবনিকা সরিয়ে অত্যন্ত সন্তর্পণে এক অচেনা নারী মূর্তি প্রবেশ করল ভিতরে। সুলতানা দর্পণের প্রতিবিম্বে আগন্তুককে অবলোকন করলেন। নারীটির পরনে সাধারণ সজ্জা থাকলেও তার চক্ষুদ্বয়ে এক প্রকার ধূর্ততা আর অস্থিরতার সংমিশ্রণ রয়েছে। সুলতানার হাতের রত্নখচিত চিরুনিটি শ্বেত পাথরের টেবিলের উপরে সশব্দে নামিয়ে রেখে অত্যন্ত ধীরপদে ঘুরে দাঁড়ালেন। তার ভ্রুযুগল কিঞ্চিত কুচকে গেল। গম্ভীর স্বরে তিনি প্রশ্ন করলেন, আপনি কি কার অনুমতিতে গজনবী মহলের ভাবি বেগমের কক্ষে বিনা ঘোষণায় প্রবেশ করেছেন? এ মহলের কঠোর নিয়মকানুন কি আপনার অজ্ঞত? প্রহরীরা কি তবে আজ সারা রাতের বৃষ্টি ক্লান্তিতে নিদ্রামগ্ন যে কেউ একজন এভাবে অন্দরমহলে প্রবেশ করার দৃষ্টিতা দেখাচ্ছেন? আগন্তুক নারীটি অত্যন্ত বিনম্রভাবে কর্নিশ জানিয়ে ভূমিষ্ঠ হয়ে ললাটি স্পর্শ করল। সে অতিশয় নিচু ও বিনীত স্বরে উত্তর দিল, মার্জনা করবেন এই অধমকে। আমি গজনবী মহলের অতি নগণ্য একজন বাইজি। আমার নাম সিমরান। বাইজি মহলের ধূলিকণায় আমার বাস হলো গজনবী বংশের প্রতি আমার ভক্তি প্রশ্নাতীত। আমি এখানে কোনো যাতনা নিয়ে আসিনি, এসেছে এক নিদারুণ সত্যের সংবাদ দিতে, যা আপনার ভবিষ্যতের আলোকবর্তিকাকে চিরতরে ম্লান করে দিতে পারে। সুলতানা কিঞ্চিত বিস্মিত হলেন। তিনি সিমরানকে ইতিপূর্বে কখনো দেখেননি। তার নিকট কোনো বাইজির সরাসরি আগমনও অভাবনীয়। তার তীক্ষ্ণ দৃষ্টি সিমরানের মুখাবয়বের উপর স্থির রেখে তিনি পুনশ্চ শোধালেন, বাইজি মহলের এক নর্তকী আজ মহলে ভাবি বেগমকে সত্যের পাঠ দিতে এসেছেন? বড়ই বিচিত্র। আপনি কি জানেন না যে একজন বাইজির কক্ষে অন্দরমহলে ভাবি বেগমের কক্ষে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ? কেনই বা আপনি আজ নিজের সীমা লঙ্ঘন করে এখানে উপস্থিত হয়েছেন? কেনই বা আপনি এই গজনবী স্টেটের মঙ্গল চিন্তায় এত ব্যাকুল হয়ে উঠেছেন? আপনাদের তো কেবল সুর বা নৃত্যের মোহে থাকা কথা, তাই নয় কি?
সিমরান এক মুহূর্ত সময় নিয়ে নিজের কণ্ঠস্বরকে আরো আর্দ্র করে তুলল। সে জানে সুলতানার মনে ঈর্ষার বিষ ঢোকানোই হলো এখন তার প্রধান কাজ। অতিশয় দ্রুততার সাথে সে বলল, ভাবি বেগম সাহেবা, আপনি গজনবি এস্টেটের হবু অধীশ্বরী। আপনার সম্মানহানি মানি এই বিশাল জমিদারি ঐতিহ্যের মূলে কুঠারাঘাত। আমি বাইজি হলো আমার রক্তে এই মহলের অন্ন বহমান। আমি নিজের চোখে যা দেখেছি এবং যা শুনেছি তা যদি আপনার অগোচরে থাকে, তবে অচিরেই আপনার এই স্বপ্নের সিংহাসন এক বাইজির পায়ের নিচে ধূলিসাৎ হবে। যে জমিদার পুত্র তাইমুর গজনবি আজ রাতের অন্ধকারে যা করেছেন তা জানলে আপনি এক মুহূর্তে স্থির থাকতে পারবেন না। সুলতানা চক্ষুদয় সন্দেহে সংকুচিত হয়ে এলো। তিনি এক পা এগিয়ে এসে কিছুটা চাপা কণ্ঠে বললেন, হেয়ালি রাখুন সিমরান, স্পষ্ট করে বলুন আপনি কি বলতে চাইছেন। জমিদার পুত্র মা নাম উচ্চারণে আপনার কণ্ঠে এত স্পর্ধা কেন? গত রজনীতে ঠিক কি ঘটেছে যার জন্য আপনি এত প্রত্যয় নিয়ে কথা বলছেন? সিমরান তখন গত রজনী সেই রুদ্ধশ্বাস ঘটনার আদ্যপন্ত বর্ণনা করতে শুরু করলো। সে অত্যন্ত গাঢ় স্বরে বলল, গত রজনীতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, তখন হুজুর তাইমুর গজনবি অশ্বছুটি আপনার পিতার কুঠিতে অবস্থিত হয়েছিলেন। হুজুর সিকেন্দার গজনবি বাইজি হেমাগিনীকে উপহার হিসেবে ওনার নিকট পাঠিয়েছিলেন, কিন্তু জমিদার পুত্র সেখানে গিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন। তিনি আপনার পিতাকে বাণিজ্যের মিথ্যা জালে ফেলে হেমাগ্নিকে ছিনিয়ে এনেছেন। শুধু তাই নয়, অরণ্যের সেই অন্ধকার পথে তিনি হেমাগ্নিকে পাজা কোলা করে নিজের অশ্বের পিঠে তুলেছেন। হেমাগ্নি তখন তার বক্ষে মুখ লুকিয়ে পরম আশ্রয়ে ছিল। তাদের সেই নিবিড় সান্নিধ্য কোনো সাধারণ মালিক আর বাইজিদের সম্পর্ক ছিল না বেগম সাহেবা। সুলতানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। সিমরানের প্রতিটি শব্দ তার কর্ণের তপ্ত সীসার ন্যায় বিঁধল। সিমরান পুনরায় বলল, জমিদার পুত্র বাইজি হেমাগ্নিকে নিজের আমানত হিসেবে ঘোষণা দিয়েছে। সিমরানের কথা শেষ হতেই সুলতানার মুখমণ্ডল ক্রোধে অপমানে পাণ্ডুর মতো বর্ণধারণ করল। জানালার বাইরে সিক্ত বাতাসের শস্য শব্দ যেন তার মনে সেই অনলকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিল। তিনি টেবিলের ওপর রাখা একটি মূল্যবান স্ফটিকের সুরা পাত্র সজোরে মেঝেতে নিক্ষেপ করলেন। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তা। সুলতানা অত্যন্ত কঠিন স্বরে সিমরানকে জিজ্ঞেস করলেন, বয়জি সিমরান, আপনি কি ভাবছেন? এসব মিথ্যে গল্প বলে আপনি আমাকে হুজুর তাইমুর গজনবীর বিরুদ্ধে প্রচলিত করবেন? আপনি এক নর্তকী হয়ে কেন আজ নবাবজাদার বিরুদ্ধে এই ষড়যন্ত্র লিপ্ত হলেন? কেনই বা আমি আপনাকে বিশ্বাস করব? সিমরান এবার মোক্ষম তাসটি ফেলল। সে করুণ স্বরে বলল, আমি ষড়যন্ত্র করছি না সাহেবা, আমি কেবল আপনাকে সতর্ক করছি। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমি চাই না গজনবি মহলের প্রকৃত বেগম কোনো দিন এই বাইজির কাছে নিজের গৌরব হারাক। আমার কথা মিথ্যা হলে আপনি নিজেই পরখ করে দেখুন, তিনি কি আপনাকে সত্যিই সেই মর্যাদা দিচ্ছেন যা আপনার প্রাপ্য? সুলতানা অনেকক্ষণ ধরে স্থির হয়ে জানলার বাইরে সিক্ত আঙিনার দিকে তাকিয়ে রইলেন। পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জল তখনও চুইয়ে পড়ছে। তিনি অনুধাবন করলেন যে সিমরান সামান্য বাইজি হতে পারে, তবে তার দেওয়া তথ্যগুলো উপেক্ষা করার মতো নয়। সুলতানা ওষ্ঠাধারে এক বিষাক্ত হাসি ফুটিয়ে মনে মনে ভাবলেন, তাইমুর, আপনি যদি ভেবে থাকেন বুদ্ধির চালে আপনি এই রঙ্গনে বিজয় মাল্য লাভ করবেন, তবে তা আপনার ঘোরতর ভ্রম। যে হেমাঙ্গিনী রূপে মোহ আপনাকে আচ্ছন্ন করেছে, আমি সেই রূপকেই আপনার চোখের সামনে কলঙ্কিত করব। তাতে আমি এমন সব হীনা কাজ লিপ্ত করব যাতে তার প্রতি আপনার সমস্ত শ্রদ্ধা আর প্রেম ঘৃণায় রূপান্তরিত হয়। সুলতানা মনস্থির করলেন তিনি সরাসরি তাইমুরের বিরোধিতা করবেন না, বরং তিনি জমিদার পুত্রের সকল সিদ্ধান্তে অতিশয় প্রীত হবার অভিনয় করবেন। সিমরানের প্রস্থানের পর সুলতানা দর্পণের সম্মুখে পুনরায় স্থির হয়ে দাঁড়ালেন। তার ওষ্ঠধারে এক শীতল হাসি ঝুলল। সে অত্যন্ত নিরাপদে তার বস্ত্রের আঁচলটি কাঁধের ওপর গুছিয়ে নিলেন। তিনি স্থির করলেন সরাসরি জমিদার সিকান্দার গজনবী খাসকামরায় উপস্থিত হবেন, কেননা
গত রজনী সেই দুঃসাহসিক ঘটনার পর জমিদার মশাইয়ের চিত্ত নিশ্চয়ই বিক্ষুব্ধ হয়ে আছে, আর সেই ক্ষোভের অনলে একটু স্নেহের প্রলেপ দিয়ে নিজের আসনটি আরও সুদৃঢ় করাই হলো সুলতানার বর্তমান অভিসন্ধি। জমিদার সিকান্দার গজনবী তার প্রশস্ত কক্ষে এক মখমলি আরামদায়ক কেদারায় আসীন ছিলেন। গতরাতে তাইমুরের সেই অধ্যত্বপূর্ণ আচরণ এবং মনসুর আলীর নিকট হতে বাইজিকে ছিনিয়ে আনার সংবাদটি তার আভিজাত্যে চরম আঘাত করেছে। ঠিক সেই মুহূর্তে দাউদ অত্যন্ত বিনম্রভাবে সংবাদ দিল যে সুলতানা বিবি হুজুরের সহিত সাক্ষাতের অভিলাষী। সিকান্দার গজনবী হুক্কার নলটি সরিয়ে সোজা হয়ে বসলেন। তার ললাটে চিন্তার রেখা প্রকট। তিনি মনে মনে এক প্রকার কুণ্ঠা অনুভব করলেন, কারণ সুলতানার পিতার নিকট পাঠানো উপহার তারই পুত্র মাঝপথ হতে লুণ্ঠন করে এনেছেন। এ বিষয়ে যদি সুলতানা কিছু জানতে চান, কি উত্তর দেবেন তিনি? সুলতানা অত্যন্ত ধীর ও গম্ভীর চরণে কক্ষে প্রবেশ করে অবনত মস্তকে কর্নিশ জানালেন। তার চোখের চাহনিতে কোনো অভিযোগের লেশমাত্র নেই, বরং এক অভাবনীয় প্রশান্তি বিরাজমান। সিকান্দার গজনবী কিঞ্চিত অপরাধবোধ আর গাম্ভীর্যপূর্ণ স্বরে নিজে থেকেই বললেন, আসুন মা সুলতানা, আমি জানি আপনি কেন আজ এই অসময়ে এখানে এসেছেন। গজনবী বংশের অধীশ্বর হয়েও আজ আমি আপনার নিকট অত্যন্তই লজ্জিত। আপনার পিতাকে আমি যে উপহার সসম্মানে সোপর্দ করেছিলাম, আমার বড় পুত্র তৈমুর তা অবলীলায় ছিনিয়ে এনেছে। এটা কেবল আপনার পিতার অপমান নয় মা, আপনার মতো এক মহিষী নারীর প্রতি চরম অবজ্ঞা। জমিদার হয়েও আমি আজ আমার পুত্রের এই অবাধ্যতার জন্য আপনার নিকট ক্ষমা প্রার্থী। সুলতানা অত্যন্ত ধীর পদে জমিদারের সন্নিকটে এগিয়ে গেলেন। তার মুখমণ্ডলে এক স্নিগ্ধ ও পবিত্র হাসি ফুটে উঠল, যা আসলে এক সুগভীর ষড়যন্ত্রের সূক্ষ্ম আবরণ মাত্র। তিনি নতমস্তকে অতিশয় শান্ত কণ্ঠে বললেন, হুজুর, আপনি কেন এই অধমের কাছে ক্ষমা প্রার্থনা করছেন? আপনার স্থান এই বিশাল গজনবী স্টেটের উচ্চ স্থানে, আর আমার স্থান কেবলমাত্র আপনার চরণে। এছাড়া হুজুর, তাইমুর গজনবী যা করেছেন তাতে আমি বিন্দু মাত্র মর্মাহত নই, বরং আমি তার এই দুর্দর্শতা এবং বংশমর্যাদার প্রতি প্রগাঢ় মমতা দেখে মনে মনে গর্বিত হয়েছি। তিনি ভুল কিছু করেননি, তিনি তো কেবল গজনবী মহলে লিপ্ত হতে বশমান রক্ষা করেছেন। সিকান্দার গজনবী বিষয়ে চক্ষু বড় বড় করে তাকালেন। তিনি আশা করেছিলেন সুলতানা হয়তো অশ্রুসিক্ত নয়নে নালিশের ডালি সাজিয়ে আসবেন, কিন্তু এই অভাবনীয় প্রতিক্রিয়ায় তিনি হতবাক হলেন। কৌতূহলী হয়ে শুধালেন, মান রক্ষা? মা, আপনি কি অনুধাবন করতে পারছেন না যে ওই বঙ্গিজিকে মাঝপথ হতে ফিরিয়ে আনা মানে মনসুর আলীর সাথে চিরস্থায়ী বিবাদ সৃষ্টি করা? গজনবী বংশের আজ্ঞা লঙ্ঘন করা কি প্রশংসনীয় হতে পারে? সুলতানা এবার অত্যন্ত মার্জিত স্বরে বললেন, হুজুর, শিল্প কেবল তার শিল্পের মাঝেই অমর। হেমাঙ্গিনী গজনবী মহলের বাইজি মহলের শ্রেষ্ঠ অলংকার। তাকে একজন ব্যবসায়ী ঘরে উপহার হিসেবে পাঠিয়ে দেওয়ার মানে তো খোদ কি শিল্পের অবমাননা করা। লোকে ভাবত গজনবী মহলের আভিজাত্য বুঝি ফুরিয়ে গেছে, তাই তারা ঘরোয়া রত্নকেও অন্যের কাছে বিলিয়ে দিচ্ছে। নবাবজাদা তাইমুর সম্ভবত এটাই উপলব্ধি করেছিলেন। তিনি শিল্প মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজেকে বিদ্রোহী প্রতিপন্ন করেছেন ঠিকই, কিন্তু আসলে তিনি আপনারই সুদীর্ঘকালের বংশমর্যাদাকে ধূলিসাৎ হওয়া থেকে রক্ষা করেছেন। সিকান্দার গজনবী হাসলেন। তিনি হুক্কার নলটি পুনরায় হাতে নিয়ে পরম তৃপ্তির সাথে ধোঁয়ায় ছাড়লেন। তিনি সুলতানার দিকে স্নেহার্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, মা সুলতানা, আপনার এই তীক্ষ্ণ বিচার বুদ্ধির এই দেখে আমি সত্যিই বিস্মিত। তৈমুরও ঠিক একই যুক্তি আমার সামনে উপস্থাপন করেছিল। সে বলেছিল হেমাঙ্গিনীকে সে আপনার ব্যক্তিগত খেদমতের জন্য অন্দরমহলে ফিরিয়ে এনেছে। সে চায় আপনি যখন এই মহলে ভাবি বেগম হবেন, তখন যেন এক শ্রেষ্ঠ শিল্পী আপনার সেবায় আর মনোরঞ্জনে নিমিত্ত উপস্থিত থাকে। সুলতানা এক মুহূর্ত থেমে জমিদারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার সেই চাহনিতে প্রতিহিংসা বিদ্যমান, তবুও অত্যন্ত বিনয় সহকারে বললেন, হুজুর, তাইমুর গজনবী যা বলেছেন তা অবশ্যই সঠিক।
তবে আমার একটি বিশেষ আর্জি আছে। তিনি বাইজি হেমাঙ্গিনীকে আমার খেদমতের জন্য আনতে চেয়েছেন। সেটি আমার প্রতি তার অবাক বিশ্বাসের ফল। তবে আমি বাইজি সাহেবার নিকট হতে কেবল তার শিল্পের সেই সাধুটুকুই আস্বাদন করতে চাই। আমি চাই না সে আমার সাধারণ পরিচালিকা হয়ে নিজের শিল্পী পরিচয় হারাক। কেননা গজনবী স্টেটের ভাবি জমিদারের ভাবি বেগম হিসেবে মহলের প্রত্যেককে হোক সে নর্তকী কিংবা প্রহরী যোগ্য সম্মান দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি চাই বাইজি সাহেবা হুজুর তাইমুর গজনবীর ইচ্ছায় অন্দরমহলে আসুক, তবে সে যেন তার শিল্পের মর্যাদা বজায় রেখেই আমার মনোরঞ্জনের খোরাক হতে পারে। সিকান্দার গজনবী সুলতানার বিচক্ষণতায় অত্যন্ত প্রীত হলেন। তিনি মনে মনে ভাবলেন, সুলতানের মতো এমন বুদ্ধিমতী আর আভিজাত্য বোধ সম্পন্ন মেয়ে গজনবী মহলের জন্য বিধাতার আশীর্বাদ। তিনি সুলতানার ভূয়সী প্রশংসা করে বললেন, আপনার এই মহানুভবতা দেখে আমি নিশ্চিত হলাম যে গজনবী মহলের ভবিষ্যৎ অত্যন্ত সুরক্ষিত। আপনি কেবল তৈমুরের যোগ্য অর্ধাঙ্গিনী নন, আপনি এই অ্যাসিস্টের লক্ষ্মী স্বরূপ। আমি আজই আদেশ দিচ্ছি হেমাঙ্গিনীকে আপনার খেদমতে অন্দরমহলে প্রেরণের জন্য। সুলতানা পুনরায় অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে কুর্নিশ জানিয়ে কক্ষ থেকে বিদায় নিলেন। কিন্তু কক্ষের বাইরে আসা মাত্রই তার ওষ্ঠাধরে সে স্নিগ্ধতা বিলীন হলো। কিন্তু সিক্ত বাতাসের মতোই তার মন হিমশীতল হয়ে গেল। তিনি বুঝতে পেরেছেন তাইমুর তাকে কেবল একটি ঢাল হিসেবে ব্যবহার করছেন, কিন্তু সুলতানা এবার সেই ঢালকেই শানিত তলোয়ার হিসেবে ব্যবহার করবেন। তিনি হেমাঙ্গিনীকে অন্দরমহলের দাসীশালায় এমনভাবে বন্দি করবেন যেখান হতে মুক্তি পাওয়া তার পক্ষে অসম্ভব হবে। এইদিকে বাইজি মহলে হেমাঙ্গিনী জানলার পাশে বসে বাইরের সেই সিক্ত আঙিনার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে আছেন। অন্দরমহলের সেই আভিজাত্যের অন্তরালে তার জন্য যে একটা মরণফাঁদ পাতা হচ্ছে সে সুনিপুণভাবে সে সম্পর্কে তো সে জ্ঞাত নয়। তার হৃদয় জুড়ে গত রজনীর দৃশ্য বিচরণ করছে। তাইমুরের বলিষ্ঠ পক্ষের উষ্ণতা আর তার গম্ভীর স্বরে উচ্চারিত আমানত শব্দটির অনুরণ শুনছে বারংবার। গজনবী মহলে সিক্ত অপরাহ্ন আজ এক অপূর্ব মায়াবী আবেশে আচ্ছন্ন। সারা রাত সেই প্রলয়ঙ্কারী বাড়ি বর্ষণের পর আকাশ এখন বেশ নির্মল। তবে সেই নীলিমার এক কোণে এখনও দু এক ফালি অলস ধূসর মেঘে আপন মনে ভেসে বেড়াচ্ছে। সিক্ত মৃত্তিকার সেই সাদা ঘ্রাণ বাতাসের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করছে। মহলের সউচ্চ অলিন্দে দাঁড়িয়ে তাইমুর গজনবী দূর দিগন্তের পানি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার অবাধ্য কৃষ্ণবর্ণ কেশরাশি বাতাসের ঝাপটায় ললাটে আছড়ে পড়ছে। তার চোখে এক গভীর চিন্তার প্রতিফলন। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন কাব্যের বিমর্ষ অথচ তেজস্বী রাজপুত্র। ঠিক সেই মুহূর্তেই অলঙ্কারের অতি মৃদু নিকন আর রেশমি বস্ত্রের অতিশয় সূক্ষ্ম খসখসে শব্দে তাইমুরের ভাবনায় ছেদ পড়ল। তিনি অতি সন্তর্পণে পেছনে ফিরে তাকালেন। সুলতানা অত্যন্ত ধীর ও ললিত চন্দে ছাদের পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছেন। তার মুখমণ্ডলে আজ এক অভাবনীয় স্নিগ্ধতা, যেন শরতের শিশির বিন্দু। তার এই অবোধ বালিকার ন্যায় সারল্য দেখে কারো পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে এই হৃদয়ে প্রতিহিংসার দাবানল প্রজ্বলিত। সুলতানা তাইমুরের কিঞ্চিত সন্নিকটে এসে অত্যন্ত মার্জিত ও বিনম্র ভঙ্গিতে কুর্নিশ জানালেন। তিনি বিনীত স্বরে বললেন, হুজুর, এই নির্ভীতে অপরাহ্নে আপনার নির্জনতায় ব্যাঘাত ঘটালাম বলে অধমকে মার্জনা করবেন, কিন্তু আমার কৃতজ্ঞ হৃদয়ের ভার লাঘব না করে আমি স্থির থাকতে পারলাম না। আপনার প্রেরিত সেই অমূল্য উপঢৌকন আমার কক্ষে পৌঁছেছে গতকাল। অতি সামান্য সেই মিষ্টান্নের বিনিময়ে আপনি যে রাজকীয় সম্মান আর অলংকার পাঠিয়েছেন তা এই সুলতানার কল্পনাতীত ছিল। আপনার এই দক্ষিণ আর মহানুভবতার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। তাইমুর স্মিত হাসলেন। সুলতানার স্বহস্তে নির্মিত সেই সুস্বাদু মিষ্টান্নের স্বাদ এবং নিপুণ রন্ধনশৈলী তাইমুরের মনে এক বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তিনি সুলতানার দিকে তাকিয়ে অত্যন্ত দারাজ কণ্ঠে বললেন, সুলতানা, সে পরিশীলিত মিষ্টান্ন প্রস্তুত করে আপনি যে গুণের পরিচয় দিয়েছেন তার কৃতজ্ঞতা স্বরূপে উপহার অতি সামান্যই। আমি আপনার এই ধৈর্য ও শান্ত স্বভাবের প্রতি শ্রদ্ধাশীল।
প্রত্যুত্তরে সুলতানা হাসলো। তাইমুর দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই পুরনো সুসম্পন্ন করতে চাই। আমার মতো সুগৃহিণী, ধৈর্যশীল আর আভিজাত্য বোধি গুণবতী কন্যা গজনবী মহলের ভাবি বেগম হওয়ার প্রধান যোগ্য। তবে সুলতানা, আমার একটি বিশেষ আর্জি আছে। সুলতানা তার আয়ত চক্ষুদয় পলকহীন রেখে বিমোহিত হয়ে বলল, হুজুর, আপনার প্রতিটা শব্দ আমার কাছে আজ্ঞার নাই। আমি তো আপনার চরণের ছায়া হয়েই এই মহলে জীবন অতিবাহিত করতে চাই। আপনি যেভাবে নির্দেশনা দেবেন, যেভাবে আমায় গড়বেন, আমি সেইভাবেই নিজেকে প্রস্তুত করে নেব। আপনি কি বলতে চান নির্ভয়ে বলুন। তাইমুর এক পা এগিয়ে এলেন। বাতাসের ঝাপটা তখন আরো তীব্র হয়েছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আপনার পিতা এই অঞ্চলে একজন অত্যন্ত প্রভাবশালী এবং বিত্তশালী ব্যবসায়ী হতে পারেন। তবে আপনাকে বুঝতে হবে, জমিদারি প্রথা আর ব্যবসায়িক ঐতিহ্যের মধ্যে এক দুস্তর ব্যবধান রয়েছে। জমিদারি অভিজাত্য কেবল ধন সম্পদে নয়, বরং প্রথা, সংস্কৃতি এবং রুচিবোধে নিহিত। আমি চাই এই বিশাল স্টেটের ভাবি বেগম হওয়ার পূর্বে আপনি নিজেকে এই মহলের রীতিনীতি আর শিল্পবোধে পুরোপুরি শিক্ষিত করে নিন। আপনি কি আমার এই প্রস্তাবে আপনার সহমত ব্যক্ত করবেন? সুলতানা তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার চোখে এক অদ্ভুত সারল্য ফুটিয়ে বললেন, আপনার কথা আমি অনুধাবন করেছি হুজুর। এমনকি আপনার পিতাও আপনার মতন ভেবেছে, আমায় অন্দরমহলে ঠাঁই দিয়েছেন। আমি জানি আমি অনেক বিষয়েই অনভিজ্ঞ, তবে আপনার সাহায্য থাকলে আমি সব কিছু আয়ত্ত করতে পারি। তবে মার্জনা করবেন হুজুর, এই অতিকায় অন্দরমহলে আমার বড়ই একঘেয়েমি লাগে। সারাদিন কেবল পরিচারিকাদের মুখ দেখা আর অলস সময় কাটানো বড়ই যন্ত্রণাদায়ক। তাইমুর সুযোগ বুঝে এবার হেমাঙ্গিনীর বিষয়টি উত্থাপন করলেন। তিনি সুলতানার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার সাক্ষীকৃত ঘোষিতে আমি একটি বিশেষ প্রস্তাব রাখতে চাইছি। কি প্রস্তাব হুজুর? আমি বায়েজি হেমাঙ্গিনীকে অন্তর্মহলে নিয়ে আসতে চাই। তিনি কেবলমাত্র সাধারণ একজন বায়েজি নন। আমার বিশ্বাস তিনি অঞ্চলের সর্বশ্রেষ্ঠ শিল্পী। তার গীতার অলৌকিক নৃত্য আপনার দিনগুলোকে আনন্দময় করে তুলবে। আমি চাই তিনি কেবল আপনারই মনোরঞ্জন করুন। এতে আপনি যেমন আমাদের বংশের সঙ্গীত আর কলার সাথে পরিচিত হতে পারবেন, তেমনি আপনার নিঃসঙ্গতাও দূর হবে। আপনি কি এই প্রস্তাবে প্রসন্ন? সুলতানা মনে মনে এক ক্রূর হাসি জন্ম দিলেও তার প্রকাশ করলেন না। মুখে একরাশ আনন্দ ফুটিয়ে বললেন, আপত্তি নবাবজাদা, আপনি আমার মনের কথাই যেন পাঠ করেছেন। আমি তো সঙ্গীত আর নৃত্য অতিশয় পছন্দ করি। হেমাঙ্গিনী যদি অন্দরমহলে থাকেন তবে তো সেটি আমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। আমার আর কষ্ট করে মাহফিলে গিয়ে জনসমক্ষে নৃত্য দেখার আয়োজন করতে হবে না। তিনি কেবল অন্দরমহলেই গীত গাইবেন, এখানেই তার নূপুর ধ্বনিত হবে। এতে তার মান মর্যাদা বৃদ্ধি পাবে আর আমার অন্দরমহলও সজীব হয়ে উঠবে। আপনার এই বিচক্ষণ পরিকল্পনা সত্যিই অপূর্ব। তাইমুর সুলতানার এই নিরুদ্বিগ্ন ইতিবাচক আচরণে অত্যন্ত প্রীতি হলেন। তবে সুলতানার ভেতরে যে এক ভয়ঙ্কর বিষবৃক্ষ দানা বাঁধছে তার শিকড় যে তার কত গভীর তা তাইমুরের ন্যায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরও অগোচরে রয়ে গেল। তাইমুর আশ্বস্ত হয়ে বলল, আপনি যখন সম্মতি দিয়েছেন, তবে আমি আজই ব্যবস্থা করছি। অপরাহ্ন শেষ হওয়ার পূর্বে বায়েজি মহলে পরোয়ানা পাঠিয়ে দেওয়া হবে। আগামী প্রাতকালে হিমাঙ্গিনীকে অন্তর্মহলে আপনার সেবায় নিয়ে আসা হোক। সুলতানা অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে হাসলেন। তারা দুজনেই ক্ষণিককাল নীরব হয়ে রইলেন। পশ্চিম দিগন্ত তখন টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সূর্যাস্তের সেই ম্লান আলোয় তাইমুর আর সুলতানা পাশাপাশি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে লাগলেন। এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। তবে এই আপাত শান্তি আসলে এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বলক্ষণ মাত্র। সূর্যাস্তের ক্ষণিককাল পরেই বায়েজি মহলে সোবহান মির্জা উপস্থিত হলেন। তার হাতে জমিদারি খাস মোহর লাগানো এক বিশেষ রাজকীয় পরোয়ানা। বাইজিরা বিস্ময়ে কক্ষের আড়াল হতে উকি দিতে লাগলো। সোবহান মির্জা সরাসরি হেমাঙ্গিনীর কক্ষের তরুণদ্বারে এসে দণ্ডায়মান হলেন। বিলকিস বানু তখন হেমাঙ্গিনীর কক্ষেই তার চুল বিন্যাসে ব্যস্ত ছিলেন। সোবহান মির্জাকে দেখে তিনি কিঞ্চিত বিচলিত হলেন। এরপর সসম্মানে উঠে দাঁড়ালেন। সোবহান মির্জা তার হাতের পরোয়ানাটি মেলে ধরে অত্যন্ত গম্ভীর ও দরাজ কণ্ঠে ঘোষণা করলেন, বায়েজি হেমাঙ্গিনী,
জমিদার পুত্র তৈমুর গজনবীর আজ্ঞা এই যে আগামী প্রাতঃকালেই আপনাকে অন্দরমহলে প্রস্থান করতে হবে। হুজুরের সিদ্ধান্ত মোতাবেক এখন হতে আপনি ভাবি বেগম সুলতানা সাহেবার ব্যক্তিগত খিদমতের জন্য অন্দরমহলীয় বিশেষ দাসীশালায় অবস্থান করবেন। আপনার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী আর শিল্পের সরঞ্জাম আজ রাতেই প্রস্তুত করে রাখুন। পালকি কাল সকালে প্রস্তুত থাকবে। সংবাদটি শোনা মাত্রই হেমাঙ্গিনীর মনে আনন্দের বাণ ডাকল। তার অক্ষে জোড়া উজ্জ্বল হয়ে উঠল। সে জানত অন্দরমহলের প্রবেশাধিকার পাওয়া মানেই তার মায়ের সেই রহস্যাবৃত এবং মর্মান্তিক মৃত্যু সত্য ঘটনা উদ্ঘাটনের এক সুবর্ণ সুযোগ। এছাড়া জমিদার পুত্র সান্নিধ্য থাকতে পারবে। এ কি কম আনন্দের! সে মনে মনে তৈমুর গজনবীর প্রতি অপরিসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সোবহান মির্জা প্রস্থান করার পর কক্ষের ভেতর এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। বিলকিস বানুর বহু বছরের অভিজ্ঞ চক্ষু এই আনন্দের ছটার মাঝখানে এক অশুভ কুটিল ছায়া অবলোকন করছিল। হেমাঙ্গিনী তার পাশে এসে হাঁটু গেড়ে বসে আহ্লাদি স্বরে বলল, দেখলে খালা, নবাবজাদা তার কথা অক্ষরে অক্ষরে রেখেছেন। আমি অন্দর মহলে থাকবো। সেই মহলের অন্দরে প্রবেশ করতে পারলে আমি মায়ের মৃত্যু রহস্যের সূত্রগুলো খুঁজে বের করতে পারবো। তবে তুমি কেন এমন পাষাণ মূর্তির ন্যায় চিন্তিত হয়ে আছো? বিলকিস বানু হেমাঙ্গিনীর দুই হাত নিয়ে নিজের কম্পিত হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত করুণ স্বরে বললেন, বেটি, এই আনন্দ আর পরম আশঙ্কার মাঝখানে কেবল এক অতি সূক্ষ্ম সুতোর ব্যবধান। তুই আজ পুলকিত হচ্ছিস কারণ তুই ভাবছিস সেখানে তোর মায়ের খুনিকে পাওয়া সহজ হবে। কিন্তু মনে রাখিস বেটি, অন্দরমহলের দেয়ালগুলোর সহস্র কান আছে, আর সেখানকার নারীরা বিষধর কালনাগিনীর চেয়েও ভয়ঙ্কর। সুলতানা সাহেবা এখন জমিদার পুত্রের জন্য নির্ধারিত ভাবি বেগম। তিনি যতই উত্তম আচরণ করুক না কেন, তার পুরুষ অন্য কোনো নারীর প্রতি আসক্ত এই গ্লানি কোনো উচ্চবংশীয় নারী সহ্য করতে পারবে না। হেমাঙ্গিনী কিঞ্চিৎ বিস্মিত হয়ে বলল, হুজুর অবশ্যই তাকে রাজি করিয়েছেন। তার আপত্তি থাকলে তো। হেমাঙ্গিনীর কথা শেষ হবার পূর্বেই বিলকিস বানু বিদ্রুপের হাসি হাসলেন। বললেন, এই গজনবী মহলের রক্তক্ষয়ী রাজনীতি তুই বুঝবি না বেটি। সুলতানা সাহেবা আপত্তি জানাননি তোকে নজরে রাখতে, যাতে তোর প্রতিটি পদক্ষেপ তার ইশারায় চলে। বাইজি মহলে তুই স্বাধীন নর্তকী ছিলি, কিন্তু অন্দরমহলে সেই রুদ্ধ দ্বার কক্ষে তুই সুলতানার হুকুমের নিচে এক বন্দি গোলাম ছাড়া আর কিছুই হবি না। হুজুর তো সবসময় তোর পাশে থাকতে পারবেন না। তার চোখের অন্তরালে সুলতানা তোকে ঠিক কতটা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনা করবেন তা ভেবেই আমার বুক দুরু দুরু কাঁপছে। তুই সেখানে এক মুহূর্তের জন্য নিরাপদ থাকবি না, এই কথাটি আমার অভিজ্ঞ মন বারবার বলছে। হেমাঙ্গিনী এক মুহূর্ত নীরব হয়ে রইল। জানালার বাইরে রাতের অন্ধকার ঘনীভূত হচ্ছে। তার মনের কোণে বিলকিস বানুর কথাগুলো সামান্য ভয়ের উদ্বেগ সৃষ্টি করল। তবে মায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জেদ হিমালয়ের ন্যায় অটল হয়ে উঠল। সে সংকল্পবদ্ধ কণ্ঠে বলল, খালা, কণ্টকাকীর্ণ পথ অতিক্রম না করলে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। আমি ভীরু নই। জমিদার পুত্র আমার পাশে থাকবেন সর্বদা, এ বিষয়ে আমি জ্ঞাত। কাজেই এই প্রাণঘাতী লড়াই লড়তে আমি পিছপা হব না। তুমি কেবল আমার জন্য দোয়া করো যেন আমি বিজয়ী হয়ে ফিরতে পারি। বিলকিস বানু প্রত্যুত্তরে কিছু বললেন না। তিনি হেমাঙ্গিনীকে নিজের বক্ষে জড়িয়ে ধরে আকাশের সেই অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলেন, হে দয়াময়, এই নিষ্পাপ মেয়েটিকে ওই মহলের বিষাক্ত দংশন থেকে রক্ষা করার ভার তোমার হাতে সোপর্দ করলাম। উষার প্রথম রক্তিম আলোকছটা যখন কারুকার্য খচিত ঝরকা ভেদ করে মহলের সিক্ত আঙিনা এসে পড়ল, তখন চারপাশের প্রকৃতি এক সুগভীর তন্দ্রায় আচ্ছন্ন। অন্দরমহলের প্রবেশপথে যখন বাইজি মহলের সেই রাজকীয় পালকি এসে থামল, তখন গজনবী মহলের সিংহদ্বারে প্রহরীদের বসার ফলকগুলো প্রাতকালীন আলোয় ঝকঝক করছিল। পালকির বাহকগণ অত্যন্ত সন্তর্পণে কাঁধ হতে পালকিটি নামিয়ে রাখল। পালকির রেশমি পর্দা সরিয়ে হেমাঙ্গিনী সিক্ত আঙিনায় পা রাখল। তার বুক দুরু দুরু করে কাঁপছিল।
আভিজাতের এই বিশাল প্রাসাদ, সউচ্চ স্তম্ভ আর বিশাল খিলানগুলো হিমাঙ্গিনীকে আজ যেন এক নিগূঢ় রহস্যের দিকে আহ্বান জানাচ্ছিল। সে জানত এই অন্দরমহলে পা রাখা মানেই এক আজন্ম যুদ্ধের সূচনা। তার পায়ের নুপুরের শব্দ এই প্রাতকালীন নিস্তব্ধতায় কেমন অদ্ভুত শোনালো, যেন কোনো বিষণ্ণ সুর তুলছে। হেমাঙ্গিনী বিস্ফোরিত নেত্রে তাকিয়ে দেখল অন্দরমহলের প্রধান সোপানী স্বয়ং জমিদার পুত্র তাইমুর গজনবী দণ্ডায়মান। তিনি ধীর পদে সিঁড়ি বেয়ে নেমে এসে হেমাঙ্গিনীর অতি সন্নিকটে দাঁড়ালেন। তার গম্ভীর চাহনি হেমাঙ্গিনীর কম্পিত অধর আর আনত নয়নের ওপর নিবদ্ধ হলো। তিনি অত্যন্ত শান্ত স্বরে শুধালেন, কেমন আছেন বাজি সাহেবা? ঝড়ো হওয়ার মাঝে পালকিতে আসতে আপনার খুব বেশি কষ্ট হয়নি তো? হেমাঙ্গিনী মাথা নিচু করে আনত নয়নে উত্তর দিল, হুজুর, আপনার কৃপায় পথিমধ্যে কোনো বিঘ্ন ঘটেনি। তবে বাইজি মহলের সেই পরিচিত চার দেয়াল ছেড়ে এই বিশাল অন্দরমহলের গাম্ভীর্যের মাঝে নিজেকে বড়ই নগণ্য মনে হচ্ছে আমার। তাইমুর কিঞ্চিত স্মিত হাসলেন, বললেন, নগণ্য ভাববেন না। এই মহলের প্রতিটি প্রস্তর অখণ্ড আজ আপনার আগমনে ধন্য। অন্তর্মহলের এই নতুন পরিবেশ মানিয়ে নিতে হয়তো আপনার কয়েকদিন সময় লাগবে, অতি স্বাভাবিক বিষয়। তবে আমি আপনার পাশে আছি। আপনার ক্লান্ত চোখ দুটি বলছে আপনার বিশ্রাম প্রয়োজন। ঘুম হয়নি বুঝে? হেমাঙ্গিনী মৃদু হেসে উত্তর দিল, সে তো কারো আগমনের অপেক্ষায় আপনার দু চোখের পাতাও এক হয়নি হুজুর। তাইমুরের হাসি প্রশস্ত হলো। তিনি বললেন, চলুন আপনার কক্ষটি দেখে নিন। তাইমুর অত্যন্ত সসম্মানে হেমাঙ্গিনীকে অন্দরমহলের ভেতরে নিয়ে যেতে লাগলেন। অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে তিনি বলে উঠলেন, বাজি সাহেবা, এই বিশাল প্রস্তর খণ্ডের প্রাসাদে আপনার ন্যায় একজন মহৎ শিল্পীকে স্বাগতম। আপনি হয়তো ভাবছেন এই অন্দরমহল আপনার জন্য কেবল একটি কারাগার। তবে বিশ্বাস রাখুন, যত্নে কোনো ত্রুটি হবে না। আপনার প্রতিটি নিঃশ্বাস এই মহলের সম্মানের অংশ।